হয়েই যায়। তো আপনারা যারা শুনছেন আমাকে তাদেরকে বলব যে আপনারা আমার সঙ্গেই থাকুন ১ম থেকে শেষ পর্যন্ত এবং প্রতিটা মুহূর্ত আশা করছি আপনারা এনজয় করবেন। এবং আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা ভূত.com এর সাথে আছেন এটা আমার জন্য একটা অনেক বড় একটা ব্যাপার এবং আমি আ বলতে চাই আপনাদেরকে আরো একটা কথা সেটা হচ্ছে যে আমরা ভূত.com কে নিয়ে রেগুলার ভূত.com এর আরো কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই বিষয় নিয়ে আমরা রেগুলার চিন্তা করছি, আমরা বিভিন্ন কাজ করছি। এবারে হ্যালোইনে আমাদের প্ল্যান রয়েছে। সেজন্য হ্যালোইনে আপনাদের কাছ থেকে আমরা অলরেডি স্টোরিও চেয়েছি। আপনারা যারা স্টোরি পাঠাতে চান খুব দ্রুত আমাদের পাঠিয়ে দেবেন এবং স্টোরি পাঠানোর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইমেইল অ্যাড্রেসটি ব্যবহার করতে হবে। আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন। আমাদের কাছে ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। এটা কমপ্লিটলি আপনাদের ব্যাপার, আপনারা কিভাবে পাঠাবেন। আর আমাদের আ সাথে যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন তাদেরকে বলি যে আমাদের আজকে এপিসোডে ২ টি চমৎকার ইমেইল রয়েছে। সুতরাং ১ম থেকে শেষ পর্যন্ত আশা করব আমাদের সঙ্গে থাকবেন। আমাদের Facebook পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। সেখানে আমাদেরকে লিখবেন, কেমন লাগছে আমাদের শো আমাদেরকে জানাবেন। আমাদের প্রতিদিনের মতো আজকেও যে ঘটনাগুলো রয়েছে তার মাঝে, মাঝে চেষ্টা করব আপনাদের কমেন্ট পড়ার। অলরেডি অনেকেই কমেন্ট করতে শুরু করেছেন। আ আ বাগমারা থেকে আমি নামটা পড়তে পারলাম না। মোস্তাফিজুর রহমান নোয়াখালী থেকে শুনছেন আমাদেরকে। আর যে মারুফ আমি আছি সৌদি আরাবিয়া থেকে। ওকে। আপনারা কেউ মানে আমাকে একটু জানাবেন যে আ আ ওয়েস্ট বেঙ্গল তারপরে হচ্ছে আপনার মিডল ইস্টে তো আপনারা সবসময় আমাদের জানান। সুতরাং মিডল ইস্টে আমি আলাদাভাবে বললাম না। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা অনেক বড় একটা কমিউনিটি যারা আমাদেরকে শোনেন। খুবই আই এম ভেরি মাচ গ্রেটফুল টু ইউ। আপনারা যারা এর বাইরে রয়েছেন অর্থাৎ আপনারা যারা আ আ আ ওয়েস্ট বেঙ্গলে রয়েছেন, আপনারা যারা রয়েছেন জার্মানি মানে ইউকে মানে ইউরোপের দেশগুলোতে বা নর্থ আমেরিকার দেশগুলোতে তারাও যদি শুনে থাকেন অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা সেই নামগুলো পড়তে চাই। কাতার থেকে দেখলাম নাম পড়তে পারলাম না। ওয়ার্ল্ড কাপ চলছে সেখানে। আপনার তো একদম ঘরের কাছে। আপনি রেগুলার ওয়ার্ল্ড কাপ দেখতে পারবেন। তো যাই হোক আমরা আজকের শোটা শুরু করতে চাই আপনাদের জন্য এবং গোপালগঞ্জ থেকে আমাদেরকে শফিক ইসলাম লিখছেন। রিয়াদ হোসেন আমাদের সাথে আছেন। মুস্তাফিজুর রহমান আমাদের সাথে আছেন। স্বপ্নের রাজ্যের রাজকুমার নাটোর থেকে শুনছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি কাপাসিয়া থেকে কাউসার মাহমুদ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেকেই। আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা কেউ একটু কনফার্ম করবেন প্লিজ। কারণ আমি জানতে চাই যে আমার শব্দগুলো আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন নাকি কেটে, কেটে যাচ্ছে এই জিনিসটা আমার জানা খুব দরকার। কারণ মাঝে, মাঝেই ইন্টারনেটের ঝামেলা থাকে এবং আমি সেইজন্য একটু ওয়ার্রিড থাকি এই সময়টায়। যাই হোক কথা না বাড়িয়ে রাব্বি বলছেন যে সবকিছু নাকি ওকে আছে। দেন উই ক্যান স্টার্ট দ্য শো রাইট? অ্যান্ড পুরোটা সময় ১ম থেকে শেষ পর্যন্ত আপনাদের সবাইকে কাছে চাই, পাশে চাই। আজকের যে ১ম স্টোরিটা ইটস আ বিউটিফুল স্টোরি। সেকেন্ড যে স্টোরিটা ইটস আ বিউটিফুল স্টোরি। সো দুটো স্টোরি যখন ভালো তখন আপনাদের না শুনে তো কোনো কারণ নাই। তো আমার মনে হয় যে ১ম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন, আমাকে শুনুন, আমাকে সময় দিন। আশা করব যে আপনাদের প্রতিটা মুহূর্ত আমার সাথে আনন্দে কাটবে। সেই বিশ্বাস রেখে আজকে আমরা চলে যাব আমাদের ১ম স্টোরিতে। প্লিজ ১ম থেকে শেষ পর্যন্ত শুনবেন আমাকে। আমরা শুরু করছি আমাদের ১ম ঘটনা। You never were alone. Juju আসছে. You are not alone. আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। Not alone. লুকোচুরি খেলবে? লুকোচুরি? You will never be alone. Boot.com. The fear returns with Russell. লুকোচুরি খেলবে? লুকোচুরি?
তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Bhoot.com with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও লিসেনার্স। রাসেল ভাই সবসময় ভালোর দলে, তাই উইশ করলাম না, কিন্তু লিসেনারদের জন্য রইল শুভকামনা। প্রথমে বলি, রাসেল ভাই, আমার ঘটনাটা ভৌতিক নাকি অন্য কিছু আমি নিজেও জানি না, তবে হ্যাঁ, এটা একদম সত্য ঘটনা অবলম্বনে লিখলাম। আর আমি আমার নাম ও একদম সঠিক ঠিকানা লিখছি না, কারণ এটা সুন্দরবনের মধ্যকার ঘটনা এবং এখনও সেখানে প্রচুর মানুষ যায় এবং জীবিকা অন্বেষণ করে। আমার একটা ভুলে তাদের সারা জীবনে একটা ছমছমে অবস্থার সৃষ্টি হোক, আমি সেটা চাই না। আমার গল্প পড়ছেন মানে আমার গল্পটা আপনার ভালো লেগেছে। যাই হোক, লিসেনারদেরও হয়তো ভালো লাগবে আশা করি। ঘটনাটা আমার বাবার মুখে শোনা। আমার বাবার মুখে কয়েকবার শুনেছি, তাই উনি যেভাবে বলছেন আমি সেইভাবে বর্ণনা করছি। ভাবতে পারেন আমার বাবাই লিখছেন, যদিও উনি এখন আর এপারের বাসিন্দা নন। ঘটনা সালটা ঠিক মনে নেই, তবে আমার বয়স তখন 17 বছরের মতো। সংসারের অভাব অনটনের জন্য লেখাপড়ার পাঠ আগেই চুকিয়ে সুন্দরবনে মাছ ধরতাম। সেখান থেকে একটা মাছের ডিপোতে মুহুরির চাকরি পেলাম। মাছের ডিপো বলতে সুন্দরবনের জেলেরা যেখানে মাছ বিক্রি করে। তো আমার একটু টাকার প্রয়োজন বেশি ছিল, তাই নিজেই কর্মচারী, আবার নিজেই মুহুরি। একজন আলাদা লোক না রেখে মালিকের কাছে একটু বেশি টাকা চেয়ে নিতাম। পাশেই অন্য মালিকের ডিপোতে দুজন হিন্দু লোক থাকত। তাদের বয়স 22-23 হবে। তাদের একজন মুহুরি আর একজন কর্মচারী। তো মুহুরির কাজ হলো মাছের ও টাকার হিসেব রাখা, আর কর্মচারীর কাজ মাছ তোলা এবং ডিপো ধোয়া মোছা। তবে দুজন মিলে একটা কাজ করতে হয়, সেটা হলো গণমুখে জোয়ারের সময় নৌকা নিয়ে গভীর জঙ্গলে গিয়ে জেলেদের থেকে মাছ মেপে নিয়ে আসা। না হলে তারা আসতে যেতে 2.5 থেকে 3 ঘন্টা নষ্ট হয়। সেটুকু সময় মাছ ধরলে জেলে মহাজন সবার লাভ। তো আমার ওই হিন্দু দুজনের সাথে ও মালিকের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। ওদের সাথে একসাথে আমি জঙ্গলে যেতাম, তবে আমার ও তাদের নৌকা আলাদা। তো ঘটনার দিন আমি কিছুটা অসুস্থ ছিলাম, মানে জ্বর ছিল। হালকা বৃষ্টি হচ্ছিল সন্ধ্যা থেকে। জোয়ার শুরু রাত আনুমানিক 2:30টার দিকে। তো আমি সন্ধ্যায় ওদের বললাম যে বৃষ্টি হচ্ছে, আবার একটু আমি অসুস্থ, যদি ঘুমিয়ে পড়ি তাহলে আমাকে ডাক দিস যাওয়ার আগে। ওরা সম্মতি দিল। রাতে ওরা কি যেন ভেবে মত পরিবর্তন করলো। ওরা চিন্তা করলো যে আমি অসুস্থ, আমাকে না ডেকে ওরা চলে যাবে এবং আমাদের জেলেদের মাছও ওরা নিয়ে যাবে। রাত আনুমানিক 3টা, ডিপোতেই শুয়ে আছি। হঠাৎ কে যেন আমাকে নাম ধরে ডাকলো। আমি স্পষ্ট শুনতে পেলাম, মনে হলো সুকুমারের গলা। আমি ডাকের উত্তর দিলাম, তোরা নৌকা খুলতে থাক, আমি আসছি। আমি জেলেদের জন্য পান সুপারি, বিড়ি, ম্যাচ আর দাড়িপাল্লা ও ঝুড়ি নিয়ে নৌকায় আসলাম। ডিপোগুলো নদীর পাড়ে হয় আর ডিপোর খুঁড়িতে নৌকা বাঁধা থাকে, কিন্তু ওখানে সুকুমারদের নৌকা দেখতে পেলাম না। আমি কিছুটা অবাক হলাম, মাত্রই তো আমাকে ডাকলো। যাই হোক, ভাবলাম আমার দেরি হয়েছে, তাই মনে হয় আগে আগে যাচ্ছে। যদিও আমি মোটেই দেরি করিনি। বিসমিল্লাহ বলে নৌকা ছাড়লাম। ওরা দুইজন নৌকা বাইছে আর আমি একা। স্বভাবতই আমার পেছনে থাকার কথা, আমি সেটা মনে করে নৌকা বাইছি। বড় নদী রেখে একটা ছোট খালে এসে পড়লাম। এই খালটা বেশ দূরের এবং আঁকাবাঁকা, কয়েকটা ছোট শাখাও আছে। নিয়মিত যাতায়াত না করলে যে কেউ পথ ভুল করে। হালকা বৃষ্টি হচ্ছে। খালের এপারে গাছের ডালপালা ও ওপারের গাছপালা সাথে মিশে আছে। ঘুটঘুটে অন্ধকার। তবে আমার নৌকার ছোঁয়ের মধ্যে একটা বড় ল্যাম্প আছে, যেটা টিনের কৌটায় সলতে দিয়ে বানানো এবং কেরোসিনের দ্বারা চলে। আমি যেহেতু সুন্দরবনে আগে মাছ ধরতাম, তাই অতটা ভয় নেই। স্বভাবতই আমি সাহসী, কিন্তু আজকে খালের ভেতর ঢোকার সাথে সাথেই যেন আমার হৃদয়ের মধ্যে কেমন একটা অস্থিরতা। এমনিতে আমি অসুস্থ, তার উপর বৃষ্টি, আর এই ভয়ঙ্কর জঙ্গলের পথে আমি একা। আমি ভাবছি ওরা আমার থেকে খুব দূরে না, কারণ খালে অল্প দূরত্বে নৌকা চালিয়ে গেলে পানিতে এক ধরনের সাদা দাগ পড়ে, যা অন্ধকারে বোঝা যায়। তো আমি সেই সাহসে নৌকা বাইছি। এবার
আমার যেন ভয় করছে খুব। মনে হলো আমার আশেপাশে কেউ আছে যে আমার সাথে ওপর দিয়ে গাছ দিয়ে চলছে এবং মাঝে মাঝে তার গরম নিঃশ্বাস আমার ওপর পড়ছে। আমার সমস্ত শরীর যেন হিম হয়ে আসছে। আমি তো মাত্রই খালের ভেতর ঢুকলাম, এখনো অনেক পথ, কিন্তু মনটাকে আজ আর ভয় মুক্ত করতে পারছি না। একবার মনে হলো আমি সুকুমারের নাম ধরে ডাকি, কিন্তু আবার নিজেকে প্রবোধ দিলাম যে ওরা আমার সামনে এই বিশ্বাস নিয়ে আজকে যেতে হবে। যদি ডাকের উত্তর না আসে তাহলে? এই যখন ভাবছি ঠিক তখনই আমার পেছনে একটা গাছের ডাল বিকট শব্দে ভেঙে পড়ল। আমি আর আমার মধ্যে নেই। পেছনে তাকাইনি আমি, শুধু দোয়া পড়ছি আর নৌকা বাইছি সকল শক্তি দিয়ে। কতদূর আসলাম, কতদূর বাকি ছিল কিছুই জানি না। এমনিতেই আমার জানটা আমার মধ্যে নেই। এর ভেতরে হঠাৎ হঠাৎ জঙ্গলের মধ্য থেকে কেন যেন বাচ্চা বা মহিলার ভয়ার্ত গোঙানি বা আর্তনাদের মতো শোনা যাচ্ছে, তবে বেশি দূরে মনে হচ্ছে না। এরকম তো আগে কখনো শুনিনি বা হয়নি। আমি তখন আর নৌকা বাইতে পারছি না। বৃষ্টি আর জ্বরের শীতের মধ্যেও আমি স্পষ্ট ঘামছি। আমার আজকেই জীবনের শেষ দিন, তাই জোরে জোরে কালেমা পড়ছিলাম, আস্তাগফিরুল্লাহ পড়ছিলাম, কিন্তু শব্দ করে পড়ায় প্রতিধ্বনিত হচ্ছিল চারিদিকে। এতে আমার ভয় আরও বাড়তে থাকে। হঠাৎ সামনে থেকে একটা বাতাস এসে আমার আলোটা নিভিয়ে দেয়। আমি চোখে আর কিছু দেখতে পাচ্ছিলাম না। দ্রুত ছোঁয়ের মধ্যে গিয়ে ম্যাচটা নিয়ে ল্যাম্পটা জ্বালালাম, আবার বাইতে থাকলাম আর আল্লাহ আল্লাহ বলে জিকির করতে থাকলাম। কিছুক্ষণ পর অনেক দূর থেকে একবার বাঘের হুঙ্কার শুনলাম। কি ভয়ানক মাটি ফাটা ডাক! আমার বুক শুকিয়ে যাচ্ছে। 30 সেকেন্ড পর আবারও ডাকলো। এবার মনে হলো খুব কাছে। তৃতীয়বার যখন ডাকলো তখন মনে হলো একেবারে খাল পাড়ে, আমার নৌকার 100 হাত সামনে। আমার আর সামনে যাওয়ার সাহস নেই, তবে পেছনে যাবারও কোনো সুযোগ নেই, কারণ উজান ঠেলে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। আমি কিছুক্ষণের জন্য যেন নরকের মধ্যে আছি এরকম মনে হচ্ছিল। টিপ টিপ বৃষ্টির মধ্যে এতটা অসহ্য গরম, তার সাথে মাঝে মাঝে বনের মধ্যে পানিতে গাছের আজব সব শব্দ। আবার নিভে গেল আলো। আমি আর ধরাতে পারলাম না। খুব বাতাস হচ্ছিল, তাই আলো জ্বলছিল না, কিন্তু অন্ধকারে তো আমি সবার জন্য খাদ্যে পরিণত হব। 7-5 না ভেবে জেলেদের বিড়ি ধরালাম। জীবনে প্রথম বিড়ি মুখে নিলাম। না, ধূমপানের জন্য নয়, জীবন বাঁচাতে একটু আলো জ্বালিয়ে রাখার তাগিদে। এভাবে একসময় মরতে মরতে নিজেই সাহস নিলাম, যাই হয়ে যাক হোক, আমার আশেপাশে কেউ নেই, আমাকে আমার জন্য লড়তে হবে। সাহস নিয়ে সব উপেক্ষা করে নৌকা চালাতে থাকলাম। এতক্ষণে চলে আসার কথা ছোট খাল থেকে বের হয়ে আরেকটা বড় নদী। তখন ভয়টা কিছুটা কম, কারণ সেখানে মাঝে মাঝে নৌকা দেখা যায়। সেই রাত, সেই খাল আর শেষ হতে চায় না। একটা সময় দূর থেকে বড় নদীর দেখা পেলাম, তবে ওটুকু যেন যেতে আমি পারছি না। মনে হলো যেন আমাকে কেউ তুলে নিল, পেছন থেকে কিছুতে টেনে নিল। মহান আল্লাহর রহমতে একসময় আমি নদীতে আসলাম। এবার আর ভয় নেই, তবে গায়ে শক্তি পাচ্ছি না। আর এতক্ষণে কতক্ষণ হয়েছে জানি না। দেখি ভোরের আলো। আমি এবারের মতো বেঁচে গেলাম, কিন্তু তারপর যা হলো সেটার জন্য আমি জীবনে আর জঙ্গলে যাইনি। ভোরের আলো পেরিয়ে মোটামুটি ফর্সা হয়ে গেছে চারিদিক। বহুদূর পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। 2টা জেলে নৌকা দেখতে পেলাম। একজন মুরব্বী সাদা দাড়ি আর 2টা ছেলে। মুরব্বী পরিষ্কার, কিন্তু ছেলে 2টো কালো। মুরব্বী এক নৌকায় পা পানিতে ঝুলিয়ে বসে তসবিহ গুনছে, আর ছেলেটা রান্না করছে। মুরব্বী আমাকে ইশারায় ডাকলেন, আমিও গেলাম, কারণ আমার পানির পিপাসা ছিল। আর এতক্ষণ পর মানুষ দেখলাম। আমি নৌকার পাশে নৌকা রাখতেই মুরব্বী বলল, আব্বা, তুমি তো মেলা ভয় পেয়েছ। আমি অবাক হইনি। মুরব্বীকে দেখে আধ্যাত্মিক মনে হয়নি, এজন্য উনি আমার হাত ধরে কি যেন পড়ে অনেকক্ষণ পর একটা ফু দিলেন। আমার শরীর থেকে কি যেন বের হয়ে গেল। আমি একদম ফ্রেশ হয়ে গেলাম। অবাক ব্যাপার, আমার গায়ে জ্বরও নেই। আমি পানি খেয়ে মুরব্বীকে ভেঙে বললাম সব। উনি বললেন, তোর মায়ের দুধের জোর অনেক বেশি, তাই তুই বেঁচে গেছিস। তুই যা, তোর জেলেদের থেকে মাছ নিয়ে আয়, আর যাওয়ার সময় আমার মাছগুলো দিয়ে যাস। আমি চলে আসলাম। এসে দেখি আমার জেলেদের মাছ সুকুমার মেপে নিচ্ছে। আমাকে দেখে ওরা সবাই ভূত দেখার মতো চমকে উঠল। ওরা ভেবেছিল আমি একা একা আসতে পারবো না, তাই আমার জেলেদের বলেছে ও আজকে আসবে না, মাছ আমাদের দিতে বলেছে। আমাকে দেখে ওরা লজ্জা পেল। সব শুনে আমার জেলেরা এক প্রকার ওদের মারতে উপক্রম হলো। এমনকি ওদের জেলেরাও ওদের ওপর রেগে গেলেন। যাই হোক, আমি মাছ নিয়ে
মুরব্বির ওখানে আসলাম। মুরব্বি সকালে আমাকে খেতে বলল, আমিও মাছের তরকারি দিয়ে খেলাম। কি স্বাদ! কিন্তু অবাক ব্যাপার হলো, ওনার ছেলে দুটো এতক্ষণে একটা কথাও বলেনি, চুপচাপ, বোবা বললেও ভুল হবে না। তারপর মুরব্বি মাছগুলো মেপে নিয়ে আমার ডিপোর ঠিকানা বলে দিলে আমি বিদায় নিলাম এবং আসার সময় সেই পথ দিয়ে আসছিলাম আর রাতের স্মৃতি রোমন্থন করতে করতে শিউরে উঠছিলাম। ডিপোতে এসে সব শুনে মহাজন আমাকে 1 সপ্তাহের ছুটি দিলেন বিশ্রামের জন্য। আর এমনিতেই আমি আজকে ডাবল মাছ এনেছি। আমাদের জেলেরা যে পরিমাণ মাছ পেয়েছে, মুরব্বি একাই অতটা পেয়েছে। 6 দিন পর ডিপোতে গেলাম। যাওয়ার পর মহাজন আমাকে বলল, চাচা, তোর জন্য একটা চিঠি, একটা লুঙ্গি আর মাছের সব টাকা রেখে গেছে। আমি চিঠি পড়ে অবাক হয়ে গেলাম। উনি আমাকে একটা লুঙ্গি দিয়েছেন, সাথে 6000 টাকা মাছের টাকা দিয়ে গেছেন আর লিখেছেন, এই টাকা দিয়ে কিছু একটা করো আর জঙ্গলে যেও না, এরপর হয়তো ফিরবে না তুমি। আর আমার বাড়িতে এসো, পেঁচানো হাতে লেখা, সাথে বাড়ির ঠিকানা, খুলনার রূপসা থানার একটা জায়গার ঠিকানা দেয়া আছে, সাথে মুরব্বির নাম। আমি সবকিছু যত্ন করে নিয়ে এলাম। সেখান থেকে 15-16 দিন পর মুরব্বির দেয়া ঠিকানায় যাই। কিছু মিষ্টি নিয়ে আমি ঠিক বিকেলের দিকে ওনার বাসায় যাই। ডাকাডাকির পর একজন মহিলা গেট খুললেন। দেখেই মনে হলো সম্ভ্রান্ত ও ইসলামিক ফ্যামিলি। আমি কার কাছে এসেছি জানতে চাইলে আমি মুরব্বির নাম বললাম। উনি কিছুটা অবাক হলেন এবং আমাকে ভেতরে আসতে বললেন। আমিও গেলাম। বললেন, কি জন্য এসেছো বাবা, বলো। আমি সব বিস্তারিত বলার পর উনি হু হু করে কেঁদে উঠলেন। আমি বুঝতে পারছিলাম না। পরে উনি উঠে গিয়ে একটা ছবির অ্যালবাম নিয়ে এসে বললেন, দেখো তো বাবা, ওনার সাথে দেখা হয়েছিল কিনা। আমি বললাম, হ্যাঁ। তারপর যা শুনলাম তার জন্য লিসেনারদের মতো আমিও প্রস্তুত ছিলাম না। এই চাচা হজ করে এসেছিলেন, একজন হাজি। ওনার 2টা ছেলে ছিল। তাদের নিয়ে প্রায় জঙ্গলে শখের বসে বড়শি বাইতে যেতেন। ছেলেরাও আর যেতে চাইত না। যেবার হজ করে আসতেন সেইবারের কথা তিনি কথা দিলেন যে এইবারই শেষ, আর তিনি যাবেন না। কিন্তু ওই শেষ যাওয়া ছিল, আর ফিরে আসেননি। প্রায় 21 বছর হয়ে গেছে। ওনার স্ত্রীও মারা গেছেন, স্বামীও 2 ছেলের শোকে। যিনি বর্ণনা করছিলেন উনি মুরব্বির ছোট মেয়ে, আর 2টা মেয়ে আছে ওনার বড়। লোকমুখে শুনেছেন তাদের বাঘে খেয়ে ফেলেছিল, কিন্তু লাশ পায়নি। আর ওনাদের দেখে ওনার ঠিকানায় আসা আমি প্রথম ব্যক্তি না। সুন্দরবনের নানা প্রান্ত থেকে আগেও 8 থেকে 10 জন এভাবে এসেছেন। কথাগুলো শুনে আমি মিষ্টিটা রেখে খুব আস্তে আস্তে পা ফেলে বাড়িটা থেকে বের হয়ে চলে এলাম। এরপর থেকে আমি জীবনে জঙ্গলে যাইনি। তো এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। যদি কেউ প্রমাণ করতে চান, তাদের জন্য রাসেল ভাইকে ঠিকানা ও নাম দিলাম। এরকম আরও 2 জন আমার জানা আছে যারা ওই মুরব্বিকে দেখেছে। দয়া করে প্রয়োজন না হলে নিচের তথ্য প্রকাশ করবেন না, এই বলে তিনি তার ঠিকানা শেয়ার করেছেন। ঘটনার সাক্ষীকে সেটা তিনি জানিয়েছেন এবং তার ফোন নাম্বার শেয়ার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা চমৎকার স্টোরি, খুব ছোট কিন্তু খুবই চমৎকার, অ্যান্ড আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। আমি এখানে বাঘ খেতে এসেছে, মানে এখানে সেও কিন্তু বাঘের হুঙ্কার শুনেছে। এখন এই বাঘটা কি স্বাভাবিক কোনো বাঘ নাকি অস্বাভাবিক কিছু, এই বিচারের ভার আপনাদের ওপরে। এবং এই যে ভয়ে হঠাৎ করে পরিবেশ বদলে গেল, একজন অচেনা মানুষের সাথে দেখা হলো এবং খুঁজতে গিয়ে দেখা গেল তিনি মৃত একজন, এগুলোর ব্যাখ্যা যদি জানা থাকে অবশ্যই আমাদের জানাবেন। আমি রাসেল আপনাদেরকে রিকোয়েস্ট করছি আমাদেরকে ইমেল পাঠানোর জন্য। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম Booth.com with Russell.
ইয়েস, শুনছেন ভূত.com। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি রাসেল ভালো আছি। আচ্ছা, দেখতে পাচ্ছি যে প্রভাত নোয়াখালী থেকে আমাদের লিখেছেন, মিন রাজশাহী থেকে আমাদের লিখেছেন। আমাদেরকে এছাড়াও লিখছেন যশোর থেকে শুনছি। শিহাব খান আমাদের সঙ্গে আছেন। আমার কমেন্ট পড়ে ফেললাম। লাবিব আলম, কুয়াশা মাহমুদ আমার সাথে আছেন। রোমান আমার সাথে আছেন। শাওন অর্ণব দেওয়ানগঞ্জ থেকে শুনছেন। প্রিন্স সাহিব আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি তাসিন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি হানিফ শিকদার, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি শাওন অর্ণব, রিপা রহমান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও দেখতে পাচ্ছি আব্দুল্লাহ, আমাদের সাথে আছেন আরিফুর রহমান, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি। আচ্ছা, আর যে মুন্না আমাদের সাথে আছেন, লিখছেন কেমন আছেন? আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। আমাদের সাথে অনেকেই চাটমোহর থেকে লিখছেন, নাম আসেনি, ফেসবুক ইউজার হিসেবে এসছে। হৃদয় আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সালমান সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। এবং যারা আছেন তাদেরকে বলি, সামনে হ্যালোউইন, সুতরাং বেশি বেশি করে আমাদের ঘটনা পাঠিয়ে দিন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন। ঘটনাটা কমপ্লিটলি আপনাদের ব্যাপার, আপনারা কিভাবে পাঠাবেন। আর আমরা সবসময় চাই আপনাদের সাথে, মানে আমরা চাই যে আপনারা সবসময় আমাদের সাথে থাকুন। আর সেই কারণে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে বেশি বেশি করে আপনাদের ঘটনা চাই, যাতে শোটাকে কন্টিনিউ করতে পারি। আর হ্যালোউইনের মাস, আমাদের ঘটনা পাঠিয়ে দিন। আমাদের ইমেল অ্যাড্রেস জানেন। অনেকে প্রতারণা করছেন, অনেকের সাথেই লিখছেন যে আমাকে ইনবক্সে ঘটনা পাঠান। এই সমস্ত প্রতারকদের এড়িয়ে চলবেন প্লিজ। কারণ ভূত.com, russell.booth.com@gmail.com এটা হচ্ছে একমাত্র অ্যাড্রেস। আর আমাদের www.facebook.com/russell.স্বাধীন এইটা হচ্ছে আমাদের একমাত্র ফেসবুক পেজ। সো আপনারা এখানে আসুন এবং আপনারা এই সমস্ত মানে ঝামেলায় পড়তে যাবেন না। তাহলে আমার মনে হয় যে সবার জন্য, আমাদের প্রত্যেকের জন্যই ভালো। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন দেরি না করে শুনে আসি আমাদের দ্বিতীয় ঘটনা। কেমন লাগে জানাবেন আমাদেরকে। You never were alone. Juju আসছে। You are not alone. আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। Not alone. লুকোচুরি খেলবে? লুকোচুরি? You will never be alone. Voot.com. The fear returns with Russell. Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম Voot.com with Russell. কখনো কি ভেবেছেন মৃত্যুর পরেও ব্ল্যাক ম্যাজিকের ভয়াবহতা? মৃত্যুই কি ব্ল্যাক ম্যাজিকের শেষ, নাকি কিছু ব্ল্যাক ম্যাজিকের শুরু কোনো একটা মৃত্যু থেকেই? চিন্তা করেছেন কখনো ব্ল্যাক ম্যাজিকের শিকার মানুষের চারপাশে থাকা মানুষগুলোর অসহায়ত্ব? চলুন আজ ঠিক এমন একটা ঘটনার সাক্ষী হই। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় লিসেনার্স, আমি তানভীর তুষার। আমার বাসা গাইবান্ধা। বর্তমানে আমি ভূত.com-এর একজন মডারেটর হিসেবে নিয়োজিত রয়েছি। ঘটনাটা আমি শুনেছি মাহিন ভাইয়ের কাছ থেকে। তিনি পেশায় ছিলেন একজন অ্যাম্বুলেন্স চালক।
ভালো লাগলো না। অবাক হয়ে গাড়িতে বসে আবার গাড়ি চালাতে শুরু করলেন। পেছনে থাকা একজন বলে উঠলেন, ভাই কি পড়েছিল গাড়িতে? মাহিন ভাই বলল, নেমে তো কিছুই দেখতে পেলাম না, মনে হলো ওখানে কিছু নেই। আবার গাড়ির গতি এবং সবকিছু ঠিক, মনে হচ্ছে যেন একটু আগে ঠিক কিছুই ঘটেনি। স্বাভাবিকভাবেই গাড়ি চালাতে থাকেন মাহিন ভাই। প্রায় 10 মিনিট গাড়ি চালানোর পরে হঠাৎ তার সহযোগী আস্তে করে মাহিন ভাইকে বাম পাশের লুকিং গ্লাসে তাকাতে বলেন। মাহিন ভাই লুকিং গ্লাসের দিকে তাকিয়ে অবাক হয়ে যান। একটা বিশাল দেহি কালো কুকুর রাস্তার পাশের সেই গাছের সারির পাশ দিয়ে গাড়ির পেছনে এক টানা ছুটে চলেছে। পেছনের গাড়ির হেডলাইটের আলো আর অপর পাশ থেকে আসা হেডলাইটের আলোতে আবছা যতটুকু দেখা যাচ্ছে কুকুরটাকে, মাহিন ভাইয়ের মনে হলো এমন কোনো কুকুরের অস্তিত্ব বাস্তব জগৎ থাকতে পারে না। বিশাল দেহ, চোখগুলো আগুনের মতো জ্বলজ্বল করছে, যেন চোখের ভাষা বলে দিচ্ছে এই রাগের অন্য মা একে অপরের দিকে তাকিয়ে আছে। যেন কি হচ্ছে এই বিষয়ে কথা বলার শক্তি বা সাহস কোনোটাই তাদের নেই। আজানের ক্ষীণ সুর ভেসে আসে। তারা অ্যাম্বুলেন্স চালাবেন না। তিনি গলিত লাশ নিয়ে গিয়ে
তার জন্য অপেক্ষা করছে এটা বুঝতে পারলেন কবরের দিকে তাকানোর সাথে সাথেই। এ কি, কবরের মাটি কই? মনে হচ্ছে কবরটা খোঁড়া আর মাঝখানে কাফন করা সেই লাশটা, লাশের সেই মাংস খসে যাওয়া মুখটা বের হয়ে আছে। তিনি মাটির জন্য চারপাশে হাতড়াতে শুরু করলেন। হঠাৎ কবরের ভেতর থেকে কিছু একটা তার হাত চেপে ধরল। মাহিন ভাই আল্লাহ বলে জোরে একটা চিৎকার দিলেন। সাথে সাথে তিনি দেখতে পেলেন কবরের ওপরে মাটি দেখতে পাচ্ছেন। তিনি এক মুঠো মাটি নিয়ে বাড়ির দিকে দৌড় দিলেন। পেছন থেকে ভেসে আসছে করুণ কান্নার আওয়াজ, যেটা তিনি তার বাড়ির পাশে শুনতেন। প্রচণ্ড বাতাসের সাথে কান্নার আওয়াজ, আর তিনি দৌড়ে চলেছেন কবরের এক মুঠো মাটি হাতে। কোন দিকে দৌড়াচ্ছেন, কত সময় নিয়ে দৌড়াচ্ছেন তার কিছুই মনে নেই। দিক বিদিক শূন্য হয়ে দৌড় দিতে গিয়ে কিছু একটা সাথে হোঁচট খেয়ে পড়ে যান তিনি। আর কিছুই মনে নেই তার। চোখ খোলার পর তিনি দেখলেন উঠোনে শুয়ে আছেন পাশে হুজুর সহ গ্রামের অনেক মানুষ বসে। তখনও রাত। হুজুর তার হাত থেকে মাটিটুকু নিলেন। তবে এই কবর খোঁড়ার আগে তিনি শুকরের নাড়ি ভুড়ি আর একজোড়া কবুতরের রক্ত দিয়ে একটা প্রসিডিওর করে কিছু খারাপ জিনকে তার বশে নিয়ে আসেন। আর তারা খুব শক্তিশালী জিন। এরপর তা সেই জিনদের সাথে করে নিয়ে আসেন। কিন্তু এখানে এসে যখন তিনি কাজটা ঠিকমতো করতে পারলেন না, তখন সেই জিনদের দিয়ে আপনাদের ক্ষতি করানোর চেষ্টা করছিলেন। ওই সময়ে যদি একা কোনো লোক রাতে ওই কবরের পাড়ে যেতেন, তাহলে হয়তো তিনি আর জীবিত ফিরে আসতেন না। এরপরে যখন আপনারা লাশটি নিয়ে ঢাকা থেকে বাড়িতে আসেন, সেই জিনগুলো আবার সেই লাশটা নষ্ট করার চেষ্টা করে, কিন্তু আপনাদের কারণে সেটা পারছিল না। আর মাহিনের সমস্যা হয় অ্যাম্বুলেন্সের ওপরে যখন একটা ভারী কিছু পড়ে তখন। কারণ মাহিন তখন গাড়ির সাইড দিয়ে তার অ্যাম্বুলেন্সে থাকা ঝাড়ু নিয়ে গাড়ির ওপরে কি পড়েছে তা দেখার জন্য এপাশ ওপাশ করে। একটা ভারী কিছুর সাথে ঝাড়ু ধাক্কা খায় ঠিকই, তবে তারা কিছুই দেখতে পায় না সেখানে। আসলে সে ঝাড়ু দিয়ে নিজের অজান্তেই ওই জিনদের একটা ধাক্কা দেয় আর নিজের ওপরে বিপদ ডেকে আনে। এরপরে জিনটা রাগান্বিত হয়ে তার ক্ষতি করার চেষ্টা করে। এজন্য প্রথমে তার সাথে এবং পরবর্তীতে তার পরিবার এখন পরিবার নিয়ে ভালো আছি। ঘটনা শেষ করে আমাকে বিদায় জানিয়ে উনি চলে যাচ্ছেন। আমি ওনার গাড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি আর মনে মনে বলে উঠলাম, আল্লাহ তুমি ওই ব্ল্যাক ম্যাজিক করা লোকগুলোকে হেদায়েত দান করো, তাদের জন্য যেন আর কোনো সাজানো পরিবারকে এভাবে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়াতে না হয়। এখানেই
তিনি শেষ করেছেন ঘটনা। আমি বলবো একটা কথা, আপনারা লাশের ঘটনা শুনতে চান, আপনারা অ্যাম্বুলেন্সের ঘটনা শুনতে চান, আপনারা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা শুনতে চান, এই 3 ধরনের ঘটনাই এই স্টোরিটা কভার করেছে। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ তুষার আপনাকে। এবং আমি বিশ্বাস করি যে আপনি এই ঘটনাটি অনেক কষ্ট করে সংগ্রহ করেছেন, এবং আমি এটা বিশ্বাস করি যে আগামীতেও এই ধরনের ঘটনা আপনি আমাদেরকে পাঠাবেন। তানভীর, তুষার, আপনি অনেক দূর থেকে এই ঘটনাটি কালেক্ট করেছেন এবং আমি বিশ্বাস করি যে ঈদের মধ্যেও আপনার হয়তো ঘটনা আমরা পাবো। আর যারা শুনছেন তাদেরকে বলবো যে আপনাদের কাছেও যদি এরকম ঘটনা থাকে তাহলে লিখে পাঠান আমাদের। ঘটনা পাঠাতে হলে খুব সহজ একটা সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনাদের মনে রাখতে হবে। আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে russell.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ পাঠিয়ে দিন আপনার ঘটনা, আমরা অপেক্ষায় থাকলাম। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম Bhoot.com with Russell. ইয়েস, ভয়ের আরেক নাম ভূত.com। আমি রাসেল আতির সাথে। ঘড়িতে সময় রাত 12:57। আমাদের আজকের মতো আসলে শোটা এখানেই শেষ করতে হচ্ছে। আমাদের এই ছিল আজকের আয়োজন। 1 ঘন্টা আপনাদের সাথে আনন্দে কাটলো। আগামীকাল রাত 11:59 অবশ্যই আমাদেরকে শুনতে ভুলবেন না। আমাদের নতুন একটা ফিল্ম আসছে, সেই বিষয়ে আপনারা জানতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এবং আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, ভালোর দলে থাকবেন আর আমাদেরকে এইভাবে সহযোগিতা করে যাবেন। আর যারা বলছেন পুরনো স্টোরি, আপনারা সবগুলো নতুন স্টোরি শুনতে হলে কালকে রাত 11:59 স্বাধীনে চলে আসবেন। এই শোটা আপনাদের অনুরোধেই আমরা করেছিলাম, যেখানে আমরা আপনাদের চাহিদা অনুযায়ী, আপনারা চেয়েছেন যে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে হোক, সেজন্য আসা। যদি আপনারা বলেন যে এই শো বন্ধ করে দিব, তাহলে মানে আমরা এনি টাইম আমরা এটা কিন্তু বন্ধ করে দিতে পারি। কারণ আপনারা যদি মনে করেন এটা পুরনো স্টোরি এবং এটাতে আপনাদের চলবে না, তাহলে ফ্যান্টাস্টিক। আমার 2 দিন রাত জাগতে হয় না। ওকে, অলরাইট, আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে আবার আগামীকাল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি Bhoot.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।